আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা। জানাবো আবারও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত মন্তব্য করেছেন আলী রিয়াজ। সর্বশেষ রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই জানাবো ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা। ব্যবসায়ীদের সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভোটের জন্য গত 21 জুন 3 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতির সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চেয়েছেন, কিন্তু তারা বিরোধিতা করে পরদিন দুপুরে চেম্বারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ওই তালা এখনো খোলা হয়নি। চেম্বারের সদস্যরা জানিয়েছেন, মূলত ভোট ছাড়াই সভাপতির চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত 11 দিন ধরে তারা ঝুলছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট এই সংগঠনে ছাত্রজনতার নামে তালা দিয়েছেন তারা। ফলে গত কয়েকদিন ধরে সদস্য ভর্তি, নবায়ন, সার্টিফিকেট অফ অরিজিন প্রদান সহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। চেম্বারের নেতারা জানিয়েছেন, শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত চেম্বারের কার্যালয়ে তালা দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশারের মামা আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল। তালা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর দোষ চাপিয়ে দিয়েছেন। মূলত হাসান আলী সহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ভোট ছাড়াই চেম্বার দখল করতে এই কাজটি করেছেন। কোনো ছাত্র জনতার তালা দেওয়া তো দূরের কথা, তারা কখনো চেম্বারের কার্যালয়ের আশেপাশে আসেননি বলেও প্রমাণ পাওয়া গেছে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতির শায়রুল ইসলাম জানান, কার্যালয়ে তালা দেওয়ার পর থেকে ব্যবসায়িক সব ধরনের কার্যক্রম বন্ধ হয়েছে। এতে ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে সদর থানার জিডি করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছি। 11 দিন অতিবাহিত হলেও তালা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পুলিশ প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নিও বলে মন্তব্য করেছেন চেম্বারের সভাপতি। জানাবো আবারও ককটেল বিস্ফোরণ এনসিপির কার্যালয়ের সামনে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গেল বুধবার রাত 11:30টার দিকে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতসহ এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা এই ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, গেল বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হন এবং প্রদর্শনীর লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনায় 12:30টার দিকে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। জানা গেছে, গত 23 জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই সময় 4 জন আহত হয়েছিলেন। কয়েকদিনের মাথায় আবারও এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেন দুর্বৃত্তরা। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সব রাজনৈতিক দল একমত মন্তব্য করেছেন আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে এবং এই ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য আছে বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনায় শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি। আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ প্রতিষ্ঠার ব্যাপারে সুনির্দিষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। আজকের বৈঠকে এর গঠন এবং কাঠামো ও এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ ছাড়া নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ বিষয়েও আলোচনা হয়েছে এবং উল্লেখযোগ্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে আশু এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়েছে। আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হবে, যা ইতিমধ্যে গঠিত হয়ে থাকে, তবে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে। সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করার বিষয়ে সবাই একমত হয়েছেও বলে জানান আলী রিয়াজ। সর্বশেষ রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নুরুল হুদা। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার 1 জুলাই এই মামলায় 2 দফায় 8 দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এই সময় তিনি স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলেও তদন্ত কর্মকর্তারা তার রেকর্ড করার জন্য আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে গত 22 জুন রাজধানীর শেরেবাংলা থানায় একটি মামলা করে বিএনপি। মামলা হওয়ায় কয়েক ঘন্টা পর বিক্ষুব্ধ জনতা উত্তরা বাসস্ট্যান্ড থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে আটক করে হেনস্থা করেন। আটকের সময় তারা নুরুল হুদার উপর চড়াও হয়। বাসায় ঢুকে সাবেক এই সিইসিকে অপদস্থ করে, কেউ কেউ ফেসবুকে লাইভও করেন। পরদিন 23 জুন তাকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়। পরবর্তী সময়ে গত 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই 3 নির্বাচনী গায়েবে মামলা, অপহরণ, গুম, খুন ও নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পন্ন করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেছেন সংস্থাটি।